2014 সালের লোকসভা নির্বাচনে বীরভূমে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়, বামফ্রন্ট প্রার্থী কামরে এলাহি, কংগ্রেস প্রার্থী সৈয়দ সিরাজ, বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়। বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হল দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, হাসান, নলহাটি, মুরারই। লোকসভা নির্বাচন 2009 বীরভূম লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল 12,21,926। তৃণমূল প্রার্থী শতাব্দী রায় পেয়েছিলেন 4,86,553টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী ব্রজ মুখোপাধ্যায় পেয়েছিলেন 4,25,034টি ভোট। ঘুরতে ঘুরতে চলে এলাম হরিপুরে। লাল মাটির রাস্তা এবং সামনে ছবির মতো সুন্দর গ্রাম, দিগন্ত বিস্তৃত মাঠ, রুক্ষ জমি। দেখা যাক গ্রামের লোকেরা সবাই কি বলছেন, ভোটের হাওয়া কতটা গরম। এখানে তোমাদের ধরো গ্রামেতে কিরম জল টল ঠিকঠাক পাও? এই একটাই কল, আর কল নাই, আর এই সামনে একটা। আচ্ছা, আর সে মানে কলেতে মোটামুটি জল আছে? জল আছে। তোমাদের জলের সমস্যা কিরকম? জলের আমাদের খুবই কষ্টই, জল আমাদের নাই, জলের জন্য কষ্ট। এই যে গরিব মানুষ, আমাদের কল নাই, সেরকম ইন্দারা নাই, সেরকম ফসল পাতি হয় না দেশে, খুব কষ্ট। মানে সেই নিয়ে কি তোমরা বলেছো কখনো? হ্যাঁ বলেছি, করে দেয়নি। কুয়ো আছে কিন্তু জল নেই। আমরা একদম গ্রামের মধ্যে ঢুকে ঢুকে সবার সঙ্গে কথা বলছি, কি সমস্যার জায়গাগুলো, কতটা পাওয়া না পাওয়া, এইগুলো সবই তো একটা তুল্যমূল্য হয় ভোটের আগে। সেরকমই দেখতে ঢুকে পড়েছি আরেকটা গ্রামে। এই তোমার সঙ্গে একটু কথা বলবো যে এই তুমি কি গ্রামের বউ না গ্রামের মেয়ে? আমি টাউনের মেয়ে, গ্রামের বউ। গ্রামের বউ, আচ্ছা আচ্ছা। এমনি জলের সমস্যা আছে তোমাদের নাকি? জলের সমস্যা আছে। কি রান্না করছো? কি হবে আর আমাদের, দেখো এই তরকারি নয়, চা, ভাত হয়নি একটু। এই ভাত চড়ছে এবারে হাঁড়িতে। তুমি কি বাড়ির মেয়ে না বাড়ির এখানকার বউ? বাড়ির বউ হয়ে এসেছো। ধরো গ্রামের মূল সমস্যার জায়গাটা কি দেখো? জলের কত অসুবিধা হচ্ছে। জলের সমস্যাটা দেখলাম একটা বড় সমস্যা। খুব জলের সমস্যা। মানে খাওয়ার জল কি একটা একটা টাইমেই আসে নাকি? যে ওই তো একটা কল, আর কিছু নেই। মানে সারা গ্রামের জন্য একটাই কল? জল টল ঠিকঠাক পাচ্ছ? আগে ছিল না, এখন হয়েছে। জল নিয়ে কথা হচ্ছিল এতক্ষণ সব গ্রামের লোকেদের সঙ্গে। শুনছি যে জলের একটা সমস্যা আছে। তো মানে কত কত ভারী জল তোলেন সারাদিনে? সারাদিনে মোটামুটি 4 ভার 5 ভার করে তুলতে হয়। আচ্ছা, এই জলটা কিসের জন্য তুলছেন? এটা গরুর খাবার, গরুর খাবার, নিজের খাবার, আচ্ছা আচ্ছা, সব গুটিয়ে। গ্রামে এরকম কল কটা আছে? কল মোটামুটি আছে অনেক, সব কলেতে জল নাই। যে বীরভূমের সমস্যাই সমস্যা, এত সমস্যা, এত দুঃখ, এত কষ্ট কল্পনা করতে পারবেন না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি মুরারাই বলে একটা জায়গা আছে, ওখানে একটা জায়গায় গেছিলাম আমি এরকম টাইম 1:30-2 বাজে। তা আমার মনে হচ্ছিল আমার প্রেশারটা ফল করেছে, মাথাটা একটু ঘুরছিল। তো একটা মুসলমান মহিলা দিদি বলি, তাকে আমি বললাম যে দিদি আমাকে একটু নুন চিনির জল করে দিতে পারো? আমার দিকে তাকিয়ে আছে। আমি কি হলো? বলো ভাই আমি তোমাকে নুন দিতে পারি, চিনি দিতে পারি, জল দিতে পারি না। সে কি? বলো নিয়ে গেল, নিয়ে গিয়ে একটা টিউবওয়েলকে দেখালো, বলে এটা 50 বার পাম্প করলে একবার জল পড়ে। বলে উনি আমার কোনো কথার জন্য ওয়েট না করে পাম্প করতে শুরু করলো, কিন্তু টিউবওয়েল থেকে জল পড়লো না, আমার চোখ থেকে ঝরঝর করে জল। সমস্যা যেগুলো না, সবটা বাইরে থেকে এমপি না হওয়ার আগে বলা যায় ও এমপি করেনি। এটা কিন্তু অত সহজ নয় কাজ। মানে এমপি হওয়া যতটা কঠিন, এমপির কাজ করা আরও বেশি কঠিন। কি হচ্ছে, ধরো আমি একটা জল দিয়েছি, রিকবোর্ড দিয়েছি কিন্তু, বা আমার বিধায়ক 20টা দিয়েছে একই জায়গায়, কিন্তু পাথরের জায়গায় জল উঠছে না। এবার সেই সমস্যাটা খুব কঠিন। বীরভূমের জলের বড় সমস্যা, চরম সমস্যা। এক্ষুনি সিউড়ি দিকে আমি ঘুরছিলাম বিভিন্ন এলাকায়, মা বোনেরা তো একটাই কথা, সিউড়ি মিউনিসিপ্যালিটি তো তৃণমূলের, সিউড়ির বিধায়ক তৃণমূলের, এখানকার এমপি তৃণমূলের। আপনারা যান বিভিন্ন ওয়ার্ডে, চরমতম জলের কষ্ট। সিউড়ি ডিস্ট্রিক্টের মধ্যে হেডকোয়ার্টার, আমাকে জলের সমস্যার সমাধান করতে হবে।
চিকিৎসক তো আমি অবশ্যই চাইবো যে পরিশ্রুত পানীয় জল যাতে সব মানুষের কাছে পৌঁছানো যায়, কারণ চিকিৎসক হিসেবে এটা আমি জানি যে যদি পরিশ্রুত পানীয় জল সব মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয় তাহলে পরেতে হচ্ছে যে মানুষের যে রোগ হচ্ছে তার অনেকটাই সেই রোগটাকে প্রতিরোধ করা সম্ভব হয়ে ওঠে। বীরভূমের রাস্তা দিয়ে যেতে যেতে যেরকম প্রকৃতিকে দেখছি, তার সঙ্গে সুন্দর সুন্দর গ্রাম চোখে পড়ছে, এরকম মাটির ছাউনি, আর যেটা চোখে পড়ছে নানান রকমের দেওয়াল লিখন। প্রার্থীদের মধ্যে না হলেও দেওয়াল লিখনে যে দলেদের একটা শান্তিপূর্ণ সহাবস্থান আছে সেইটা দেখে না থেমে আপনাদের না দেখিয়ে পারলাম না। এই দেখুন সুন্দর একটা শান্তিপূর্ণ সহাবস্থান, একই দেওয়ালে, একই গ্রামের একই দেওয়ালে। রাস্তায় বিরাট গরম এবং সেখানে গরমের পুরো ফুল প্রস্তুতি নিয়ে যিনি বেরিয়েছেন এরকম একজনের সঙ্গে দেখা হয়ে গেল, হাতে আইসক্রিম, এরকম পুরো একদম মুখে পুরো সাদা রুমাল বাঁধা, সেটা তো বাড়ির কারুর মনে হচ্ছে, ছেলেদের রুমাল বাঁধা, মাথায় টুপি, মানে কিছু গরম থেকে বাঁচতে কোনো মানে ত্রুটি নেই। আচ্ছা কি করেন দিদি? স্কুলে কাজ করো তো। এখানকার কিরকম মানে শিক্ষার মান, শিক্ষা ব্যবস্থা কিরকম দেখছো? শিক্ষার অবস্থা তো খুবই ভালো। ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে বলতে গেলে খুব একটা উন্নত সেরকম বলবো না, তবে মানে টিচার্সদের গাইডেন্সের জন্য হয়তো অনেকটা বেরিয়ে যায়। এবার সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার আর একটু উন্নত হলে খুব ভালো হয়। এখানে স্কুল কত দূর এখান থেকে? সামনে আছে। সামনে কি প্রাইমারি স্কুল? হ্যাঁ। আর একটু বড় ক্লাসে কি হয়? বড় ক্লাস তো নয়, এখানে হাই স্কুল, ওই নাঙ্গুলিয়া হাই স্কুল। আচ্ছা হ্যাঁ, ওখানেই ছেলে মেয়েরা যায়। এডুকেশনের ব্যাপারটা আরেকটু ভাবা দরকার, কেন কি অলরেডি অন্যান্য জেলাগুলোতে ইউনিভার্সিটিজ, তারপর মেডিকেল কলেজেস অনেক বেড়েছে, তো এখানে আরেকটু ওইদিকে জোর দেওয়া উচিত আই থিঙ্ক। টিচার হিসেবে কি মনে হয় যে স্কুল কলেজ এগুলো কি পর্যাপ্ত পরিমাণে আছে, মানে যতটা মানুষের ইচ্ছে বাচ্চাদের পড়ানো সেই তুলনায়? না, যতটা পড়ানোর ইচ্ছে সেই তুলনায় এদিকে স্কুলটা তো আছে, তবে আরেকটু হলে আমার মনে হয় বেশি ভালো হবে, কারণ এখানে তো বেসরকারি স্কুলগুলো বেশি হয়েছে। তো বেসরকারি স্কুল তো সব বাচ্চাদের পক্ষে সম্ভব নয় পড়ানো, তো সরকারি স্কুল যদি আরও কিছু হয় আমার মনে হয় ভালোই হবে। বাচ্চারা সব যাচ্ছে, সব স্কুল টুলে যায়? সবাই স্কুলে যায়। কোথায় কোথায় স্কুল, কোথায় এখানে? ওই গ্রামের ওই পাশে। আচ্ছা, প্রাইমারি স্কুল আছে? প্রাইমারি স্কুল আছে, তারপর ওই যে ওই গ্রামটায় রয়েছে হাই স্কুল আছে। নারী নিরাপত্তার দিকটা ধরো যখন ফেরো রাত্রির হয় তখন কি কোনো অসুবিধে, বাড়ির লোকেদের কি থাকতেই হয় সঙ্গে? অ্যাকচুয়ালি এই জায়গাটা পার্টিকুলার না, তবে পুরোপুরি যদি দেখা যায় পুরো অ্যাজ হোল, তাহলে খুব একটা সেফ কোনোটাই আমার লাগে না, মানে এখন এমনই একটা যে ভয় তো একটু লাগেই। আচ্ছা, এই যে ধরো অনেক সময় ফিরতে রাত হয়, সেখানে একজন মেয়ে হিসেবে নিরাপত্তার দিকটা কিরকম মনে করছো? না, রাতের দিকে এখানে যেমন আছে পুলিশের টহল ব্যবস্থাটা কিন্তু আছে, অতটা অসুবিধা নয়, তবে গ্রামের দিকটা ওই দিকটাতে অসুবিধা আছে, রাস্তা দিয়ে কোনো অসুবিধা নেই সেরকমভাবে। বাংলায় আমরা মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছিলাম, দারুণ খুশি হয়েছিলাম, যারা ইতিহাস তৈরি হলো। কিন্তু তারপরে প্রতিদিনই ইতিহাস তৈরি হচ্ছে, একটার পর একটা বাংলার মায় ধর্ষিত হচ্ছেন, আর উনি সেটাকে যারা এরকম অন্যায় করছে তাদের পাশে দাঁড়াচ্ছেন। রাজ্য সরকারের যে দায়িত্ব পালন করার কথা যে এই সব নির্যাতনের ঘটনাগুলো যাতে না ঘটে, যাতে যারা এইসব ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেয় রাজ্য সরকার, কিন্তু রাজ্য সরকার তো সেই ব্যবস্থাগুলো নিচ্ছেন না। আজকে নারী নির্যাতন এই রাজ্যে এমন একটা জায়গায় পৌঁছেছে যে বাড়িতে একটা যুবতী মেয়েরা আছে, সে বিবাহিত অবিবাহিত, তাদের বাড়ির লোকরা আতঙ্কে থাকে। সেই মেয়েটি স্কুলে গেলে, কলেজে গেলে, কোচিংয়ে গেলে, আত্মীয়স্বজনের বাড়িতে গেলে ফিরতে দেরি হলে তারা আতঙ্কে থাকে। আমার মনে হয় না নিরাপত্তার কোনো অভাব হয়েছে বা কখনো শোনা গেছে, আমি এটা মানে আমাকে কেউ বলেনি যে নিরাপত্তার অভাব হচ্ছে মহিলাদের। তাহলে এত মহিলা, এবং বেশিরভাগ দেবে আমার মঞ্চে বা ইয়েতে মিটিংয়ে প্রচুর মহিলা আসে, ওদের আমি তো আমার কাছে কখনো আসেনি। জল, রান্নার গ্যাস এগুলো বলে, কিন্তু নিরাপত্তার অভাব বলে আমার কাছে কোনো দিন কোনো আবেদন আসেনি বা কোনো অভিযোগ আসেনি। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতাক তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে।
তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইথাক তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। এই যে বেঙ্গল এন্টার আর্থ মুভার, এইখান থেকেই গড়ে উঠেছিল এই লোবার কৃষি জমি রক্ষা কমিটির আন্দোলন। এর খুব কাছে গুলি চলে, জখম হয় গ্রামবাসীরা। সেই দিনটা কি হয়েছিল? সেই দিনটা ভোরে আমি ঘুমোচ্ছিলাম না, এবার দেখছি যে হঠাৎ আওয়াজ হচ্ছে, আমি যখন বাড়ি বেরিয়ে এলাম না, তখন দেখছি যে আমাদের ধর্ণমঞ্চ ওইখানে প্রচুর গাড়ি। আমি তখন ঘর থেকে বেরিয়ে এসে দেখি যে সবাই হালা দিচ্ছে। আমরা একবার তেড়ে নিয়ে যাচ্ছি, ওরা একবার তেড়ে নিয়ে আসছে। এই করতে করতে সকাল যখন ভোরে যখন হয়ে যায়, তখন আমার ইয়েতে যে দুবরাজপুর যে এসপি বড়বাবু এসপি ছিল, উনি আমাকে ডাইরেক্ট গুলি করার পর আমি সঙ্গে সঙ্গে পড়ে যাইনি। আমাকে এখান থেকে নিয়ে আমাদের এমএসকে স্কুল ওইখানকে নিয়ে চলে যায়নি। তারপরে যে আমার কী হয়েছে আমি তারপরে আর দেখিনি। আচ্ছা, জিজ্ঞেস করবো যে আপনাদের এখানে মূল সমস্যা কি? মূল সমস্যা হচ্ছে যে আমরা জমি দিতে চাই, হ্যাঁ, কিন্তু ন্যায্য ক্ষতিপূরণ পাই ঠিকমতো, তার জন্যই তোমরা কি পুনর্বাসন চাইছো? ন্যায্য ক্ষতিপূরণ চাইছি আমরা। এই যে আমাদের মাটির নিচে যে সম্পদটা আছে, এটা কিন্তু সরকারের বটে, আমরা জানি, কিন্তু আমাদের এর সম্বন্ধে আমাদের কোনো যে দেবো না বা করতে এখানে হবে না, এটা অন্য ফ্যাক্টরি নয়, অন্য কোথাও হবে, সেই সব আমরা চাই না। যে এখানের শিল্প এখানেই হোক, এখানে যে সমস্ত গ্রামবাসী বা বাস করে তাদের ব্যবস্থা, পুনর্বাসন, স্কুল, কলেজ, হাসপাতাল, এইসব সমস্ত ব্যবস্থা হয়ে গেলে আমরা জমি দিতে ইচ্ছুক। কলকাতার থেকে অনেকটাই দূরে, অনেকটাই আলাদা, কিন্তু কোথাও যেন গিয়ে মনে হয় যে সমস্যার জায়গাগুলো, মানুষের তো চাহিদাগুলো খুবই কম। একটু খেতে পাওয়া, একটু কাজ করা, ঠিকঠাক বাচ্চাদের পড়াশোনা, একটুখানি স্বাস্থ্য, রাস্তাটা ঠিকঠাক থাকবে, এই কটাই তো চাহিদা। এই সমস্যাগুলোই বারবার উঠে আসছে। আবার দেখি সামনে আমাদের এই বীরভূমের পথই, এই লালমাটি রাস্তা আমাদের আবার কোথায় নিয়ে যায়। গরম তো খুবই আসছে, তো তোমাদের খাবার জল, চানের জল সব অসুবিধা। আমাদের এই স্নান করার জল নাই, এতটুকু ডুবা আছে, ওই ডুবার মধ্যে আমাদেরকে চান করতে যেতে হয় এই রোদ দিয়ে। আর জলের কল নেই গ্রামে? কল ওই একটাই কল, এবার এত বড় পাড়াটা কি করে হয়? আর বাথরুমের কি অবস্থা আছে গ্রামে? বাথরুম না। আর 100 দিনের কাজ পায় গ্রামে? ছেলে মেয়েরা পায় 100 দিনের কাজ? না, খুব কম। কাজ যদি করছে তো সে পয়সা এখন 6 মাস বাদ দেয়। এখন লেট করে দিচ্ছে, এই টাকাটা কিন্তু লেট করে দিচ্ছে, কাজ করেছেন টাকাটা লেট করে দিচ্ছে এখন। আচ্ছা, এখানে সঠিক পরিকল্পনা নিয়ে আমি যদি পরিকল্পনা কমিশনের জমা দিই, তাহলে এখানে বড় ইন্ডাস্ট্রি হবে, অনেক মানুষের পেটের খাওয়ার ব্যবস্থা, অনেক মানুষ কাজ পাবে, অনেক বেকার ছেলে, বেকার যুবকের আমি তার চাকরির ব্যবস্থা করে দিতে পারবো। এই নির্বাচনের সময় আমরা অনেকগুলো জায়গাতেই দেখলাম যে সব জায়গায় সেচের ব্যবস্থাটা, অনেক জায়গায় সেচের ব্যবস্থাটা নেই। এখন কেন নেই, করা সম্ভব কি না, সেগুলো পরে আমাদের পর্যালোচনা করে দেখা দরকার হতে পারে, যদি আমাদের কাছে সেই পর্যালোচনা করার সেই সুযোগটা আমরা পাই। 5 বছরে যা কাজ করেছি, ক্ষমতার মধ্যে 100% কাজ করেছি। ক্ষমতা আমার যেটুকু ছিল, বাকি আসলে কখনো চাওয়া পাওয়ার হিসেব কোনোদিন জীবনে মিলবে না, না নিজের জীবনে মেলে, না কারোর জীবনে মিলবে। সুতরাং যারা পাওয়ার জায়গা থেকে আছে এবং এতদিনের না পাওয়া এবং এই কদিনের পাওয়া কখনোই ইকুয়াল হতে পারে না। কিন্তু তাও যতটা চেষ্টা করা হয়েছে, যতটা প্রায়োরিটি দিয়ে, এবং আমি জনদরবার করে মানুষের কি চাই সেটা জেনে জেনে সেটা করেছি। তার ফলে যেগুলো মানুষের ঠিক চাহিদা সেগুলো পূরণ করার চেষ্টা করেছি, করতে পেরেছি। আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজই হবে, আমি প্রত্যেককেই বলে দিচ্ছি যে বীরভূমকে আমি শান্তির চাদরে মুড়ে দেবো। নো ঝগড়াঝাটি, নো ঝামেলা। মানুষ যেমনি সকালবেলা উঠে গুড মর্নিং বলে, সালাম আলাইকুম বলে, নমস্কার বলে, আমার স্বপ্ন আছে বীরভূমে এমন একদিন আসবে যে মানুষের সাথে মানুষের দেখা হলে জাতি ধর্ম নির্বিশেষে, পার্টি নির্বিশেষে সবাই সবাইকে বলবে মানুষ আই লাভ ইউ। ঘুরে দেখলাম বীরভূম, কথা বললাম এখানকার মানুষদের সঙ্গে, কথা বললাম প্রার্থীদের সঙ্গেও, শুনলাম প্রত্যাশার কথা মানুষদের কাছে, শুনলাম প্রতিশ্রুতির কথা প্রার্থীদের কাছে। এখন এই প্রত্যাশা আর প্রতিশ্রুতির যুগলবন্দি কতটা মধুর হয় সেটা তো জানা যাবে ভোটের পরে। আপাতত দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, চোখ রাখুন এবিপি আনন্দ।